নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দেশকে অস্থিতিশীল করে জামাত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারা করছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি। সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের বিপরীত অবস্থান নেওয়ার অভিযোগ জামায়াতের। রাজপথে ঐক্যবদ্ধ থেকে বাস্তবায়নের হুঁশিয়ারি। যানজট কমাতে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। হকারদের পুনর্বাসনে 6টি খোলা মাঠ নির্ধারণ উত্তর সিটির। নগরীর সমস্যা সমাধানে আন্তরিক সরকার, জানালেন সড়কমন্ত্রী। হামের প্রাদুর্ভাবের মধ্যে পোলিও, যক্ষ্মাসহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। নির্মূল হওয়ার রোগ ফিরে আসার শঙ্কা বিশেষজ্ঞের। এতদিন যদি পানির সমস্যা থাকে আর কিভাবে চলে পানি বাবা? কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওইটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। তীব্র গরমে পানির জন্য হাহাকার। 20 দিন ধরে গোসল খাওয়া নিয়ে বিপাকে মিরপুরবাসী। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় সংকট, বলছে ওয়াসা। দরকার আরো 8টি পাম্প। এবং ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান। সরকার নির্বাচনী ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সাধারণ মানুষের প্রত্যাশিত কল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রতিফলনই বর্তমান সরকার। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করেন সরকার প্রধান। দক্ষ ও জনবান্ধব প্রশাসন করতে নিয়োগ ও পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা, অভিজ্ঞতায় প্রধান বিবেচ্য হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে জামাত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা তার। পহেলা মে মহান শ্রমিক দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান মির্জা ফখরুল। আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পহেলা মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আজকে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। ওই শক্তিটির পক্ষ থেকেই একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা, আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। এখনো আবার দেখেন যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ছাত্র রাজনীতিতে এই ধরনের যে একটা অবস্থা তৈরি করার যে প্রচেষ্টা করা হচ্ছে, আমরা তারও নিন্দা জানাচ্ছি। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে এবং জনগণও পরিহার করেছে। এবং আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। দেশ ও দেশের রাজনীতি নিয়ে যে কোনো অপতৎপরতা অতীতের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি ক্ষমতায় করেছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় নিয়ে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ তার। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে কথা বলেন তিনি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজপথে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করবে 11 দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। বক্তব্যে উঠে আসে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবি জানান তারা। আমরা জুলাইয়ে এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার বদল হবে না, বরং এই ক্ষমতার যে স্বৈরাচার বানানোর যে পদ্ধতি, যে সিস্টেম, যে আমলাতন্ত্র, যে একচ্ছত্র স্বৈরাচার তন্ত্র, এটি বদল হবে। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই,
এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। 24-এর অভ্যুত্থানের পর এই প্রথম জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে এত বড় সমাবেশ করলো কোনো রাজনৈতিক দল। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জনরায়ের পরও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর গ্রিন রোডে জুলাই সনদ নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। গণভোটের মাধ্যমে জনরায় স্পষ্ট হয়েছে, তাই সংস্কার বাস্তবায়নে সরকার আইনত বাধ্য বলে উল্লেখ করেন সাবেক বিচারপতি এম এ মতিন। ভিন্নমত থাকলেও জুলাই সনদই এখন রাষ্ট্র মেরামতের মূল রূপরেখা বলেও মন্তব্য করেন আলোচকরা। এত গড়িমসি কেন বলে? এটা সংবিধানে নাই, এইসব তো সংবিধানে তো অনেক কিছুই নাই। এই যে যদি জুলাই চার্টারের এবং গণভোটের বিষয়ে সংবিধানে নাই, এইসব বিষয়ে যদি প্রশ্ন করা হয় এবং রাষ্ট্রপতির আদেশ দেওয়ার যে ক্ষমতাটা সংবিধানে নাই, যে এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে 133টা, এটা কি রাষ্ট্রপতি দিতে পারেন? আমাদেরকে একটা আইনের কোড দেন আমাদের দেশ শাসন করার জন্য। উনি এমন একটা আইন দিল যে প্রায় অর্ডিনারি মুরগি চুরি করলে ফাঁসি হবে, এরকম আইন হলো। তো মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেল যে এই কোড দিতে আমাদের চলবে না। অন্য প্রসঙ্গ, যানজট কমাতে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। আর হকারদের পুনর্বাসনে 6টি খোলা মাঠ নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে নগরের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন সংশ্লিষ্টরা। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন সহ ফুটপাত ও রাস্তা দখল ঠেকাতে নিয়মিত তদারকি করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে 2 সিটির একাধিক টিম। রাজধানীর একটি হোটেলে 5 নাগরিক সমস্যা সমাধান বিষয়ক অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, যানজট নিরসনে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। আর ঢাকা উত্তরের প্রশাসক জানান, হকারদের পুনর্বাসনে নির্ধারণ করা হয়েছে 6টি খোলা মাঠ। যানজট নিরসনে আমরা অনেক কিছু করতেছি, তার পাশাপাশি রাজুকের উপর দায়িত্ব হয়েছে যে যেভাবে প্ল্যান নিছে সেই পার্কিংগুলোকে উদ্ধার করে। পার্কিংটাকে যদি আমরা সত্যিকার উদ্ধার করতে পারি, তাহলে দেখবেন যানজট কিন্তু অনেকাংশে কমে যাবে। ফুটপাত জনগণের সেবা এবং জনগণের হাঁটার জন্য, চলাফেরার জন্য ব্যবহার করবে। জনগণ তাদের হোল্ডিং ট্যাক্স দেয়, তাদের এটা অধিকার এবং তারা এটা করবে। আমরা তাদেরকে সহযোগিতা করব, এইটাও আমাদের একটা নৈতিক দায়িত্ব। আমরা অনেক উচ্ছেদ কিন্তু করেছি। উচ্ছেদ ভাষাটা আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এটা আলটিমেটলি উচ্ছেদই। এদিকে কলাবাগান এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত দখল ঠেকাতে শিগগিরই শুরু হবে যৌথ অভিযান। অবৈধ কোনো স্থাপনা তাদের থাকে, সেগুলো নিজ দায়িত্বে তারা সরিয়ে নেবে। আর নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সেগুলো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত করব। এরপর যদি তারা না শুনে, তাহলে তাদের ইজারা আমরা ক্যান্সেল করে দেব। একই অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নয়ন, রাস্তা সংস্কারে বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকার বেশি মনোযোগী। যে কোনো সময়ের চেয়ে সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বলেন, উন্নয়ন বলেন, তারপর মশক নিধন, স্ট্রিট লাইট, রাস্তা সংস্কার, এসব ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মনোযোগী নিয়ে কাজ করছে। তাদের এই অগ্রযাত্রা অথবা এই দায়িত্ব পরায়ণতা অব্যাহত থাকুক। বাসযোগ্য নগর গড়তে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাম্পগুলোতে ভিড় কমেছে। ফুয়েল পাস থাকায় শৃঙ্খলা ফিরেছে বলে মনে করছেন গ্রাহকরা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, পাচার বন্ধ ও ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম ও গণপরিবহন ভাড়া সমন্বয় করেছে সরকার। জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর রাজধানীর ফুয়েল স্টেশনগুলোতে কমতে শুরু করেছে যানবাহনের সারি, কমেছে অপেক্ষার প্রহর। ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়েই মিলছে চাহিদা অনুযায়ী তেল। ফুয়েল পাস চালু করায় বিষয়টি সহজ হয়েছে বলে মনে করছেন চালকরা। তবে যাদের পাস নেই তারা পড়ছেন বিড়ম্বনায়। কিছুটা কমেছে, আজকে অফ ডে তো, শুক্র শনিবার তো, হয়তো যাদের অফিস নাই তারা তেল নিচ্ছে। একটু কমছে, অল্প একটু কমছে। সবসময় আমাদের এইভাবে তেল নেওয়া আসলে সম্ভব না, আমরা এর থেকে মুক্তি চাই। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আইএমএফ এর কোনো চাপ নেই। পাচার বন্ধ ও ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমি আইএমএফ চাপ মনে করিনি। আমি বলছি আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। এক প্রশ্নে জবাবে মন্ত্রী জানান, গ্যাস চালিত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজধানীর দুর্ভোগ অটোরিকশা প্রধান সড়কে চলাচল বন্ধের চেষ্টা করবে সরকার। প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তরুণ প্রজন্মের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। এ সময় তিনি বলেন, বায়োটেকনোলজি খাতে উন্নয়ন জরুরি, বিশেষ করে ভ্যাকসিনেশন এবং খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে বায়োটেকনোলজি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একটা হচ্ছে যে এডুকেশন সিস্টেম, সেখানে বড় বড় ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রেলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। তার মানে এক্ষেত্রে আমাদের কারিকুলামে হাত দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের এমনভাবে আমাদের কারিকুলামটা ঢেলে সাজাতে হবে যেখানে রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়। ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কীভাবে গ্রুম করে দিতে পারি। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছে এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকারের একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। দেশের উন্নয়নে সবার আগে কর্মসংস্থান ও রেমিট্যান্সকে প্রাধান্য দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। 2031 সালের মধ্যে ইউরোপে 10 লাখ জনশক্তি প্রেরণের মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তথ্যমন্ত্রী। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এর ভুলকে ব্যবহার করে আমরা নিষ্ক্রিয় থাকতে চাই না। এখন 3টি বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করা, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে কাঙ্ক্ষিত এবং ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক সংস্কারগুলিকে যথাযথভাবে সম্পন্ন করা। চলতি বছরের ডিসেম্বরে 2027 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সেশন জট কমাতে 2027 সালের এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের আগেই নেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সেশন জট ক্রমান্বয়ে বাড়ছে, এটাকে আমরা স্কুইজ করে সমন্বয় করার জন্য আমরা চাইবো যে প্রত্যেকটা সিলেবাস কারিকুলাম শেষ হওয়ার সাথে সাথেই যেন পরীক্ষাগুলো সম্পন্ন হয় এবং তার পরপরই যেন অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যায়। আমরা চাচ্ছি না যে ওই একটি বিরাট গ্যাপ নিয়ে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া ব্যাঘাত ঘটুক। টার্গেট করছি 2 বছরের লেখাপড়া 2 বছর শেষ হতে হবে এবং এখানে কোনো সেশন যাতে না হয় সেভাবেই আমরা সব কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। দুপুরের সময় আরও থাকছে, যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী জামিল মিলনের লাশ উদ্ধার, খুনি সন্দেহে রুমমেট গ্রেফতার। নাহিদা বৃষ্টির খোঁজ না মিললেও বেঁচে নেই দাবি ভাইয়ের। এদিকে তড়িঘড়ি টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালে সংকট আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসাইন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের, আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদি শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। রুটিন ইপিআই যেমন হ্যাম্পার্ড হয়েছে, রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যেমন ভ্যাকসিন পায়নি, সেরকম আপনার ক্যাম্পেইন হয় যে 4 থেকে 6 বছর পর পর ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনটাও ডিলে হয়েছে। অন্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের, রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের, কিংবা কতটুকু সংকট মোকাবেলা করতে পারবে ইপিআই? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোনালেন হাম, রুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইতিমধ্যেই যে প্রাদুর্ভাবের যে পর্যায়টি ছিল সেটি কিছুটা হলেও আমরা মনে করছি যে কমে এসেছে। হামের জন্য যে মিজেলস ভ্যাকসিন সহ ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার গ্রামীণ ফোন হজ যাত্রার খবর। প্রযুক্তিগত উৎকর্ষতায় এবার হজ যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা হয়েছে আরও সহজ। সৌদি আরব গিয়ে নতুন সিম কেনার ঝামেলা এড়াতে অনেকে যেমন মোবাইল রোমিং ব্যবহার করছেন, তেমনি অনেকে বেছে নিচ্ছেন স্থানীয় সিমও।
মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। পরবাসে প্রিয়জনের কণ্ঠস্বর আর ঝকঝকে ভিডিও কল হজের ব্যস্ততার মাঝেও প্রশান্তি দিচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের। এবারের হজে যোগাযোগ বিড়ম্বনা এড়াতে 2 ধরনের প্রযুক্তিগত সুবিধা নিচ্ছে আল্লাহর মেহমানরা। রোমিং সুবিধা থাকায় দেশি সিমে মিলছে বিদেশের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক। নতুন করে সিম কেনা বা পাসপোর্ট ভেরিফিকেশনের ঝামেলা না থাকায় অনেকেই এই সুবিধা বেছে নিচ্ছেন। তবে যারা স্থানীয় সিম ব্যবহার করতে আগ্রহী তাদের পছন্দের তালিকায় রয়েছে সৌদি আরবের প্রসিদ্ধ অপারেটর মোবাইলি, এসটিসি এবং জেইন। বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে আসা সিম ব্যবহারকারীরা বলছেন ইন্টারনেট ডাটা ও লোকাল কলের জন্য এই অপারেটরগুলো বেশ সাশ্রয়ী। ইন্টারনেট স্পিড এবং নেটওয়ার্ক কভারেজ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা। হজযাত্রার উদ্দেশ্যে আমি হাজি ক্যাম্পে যখন উপস্থিত হই তখন আমি কীভাবে যোগাযোগ করব সেটা আমি ভাবতেছিলাম। তখন আমি দেখি যে গ্রামীণ ফোনের সার্ভিস ছিল, তো ওখান থেকে আমি রোমিং সার্ভিসটা আমি অ্যাক্টিভ করে নিই এবং এখানে আমি এসে ওই সার্ভিসটা আমি পাচ্ছি এবং ফ্যামিলির সাথে আমি যোগাযোগ রক্ষা করতে পারতেছি। বাংলাদেশ থেকে মক্কায় অবতীর্ণ করেছি এবং গ্রামীণ ফোন রোমিং করে এনেছি। ইনশাল্লাহ আমার যোগাযোগের কোনো অসুবিধা হচ্ছে না আমার পরিবারের সাথে। হজ করার জন্য ঢাকা থেকে আসছি, যখন আসব তখন আমি ওই জিপি গ্রামীণ ফোনের রোমিং করে নিয়ে আসছি এবং আমি এখানে আসার পরে আমার খুব দেশের আত্মীয় স্বজনের সাথে, ছেলেমেয়ের সাথে আমি সহজেই কথা বলতে পারছি এবং সুন্দর সার্ভিস হচ্ছে। তথ্য প্রযুক্তির এই সহজলভ্যতা হাজিদের মানসিক প্রশান্তি বাড়িয়েছে। ফলে পরিবার পরিজনের সাথে সার্বক্ষণিক যুক্ত থেকেই তারা হজের আনুষ্ঠানিকতা পালনে মনোযোগ দিতে পারছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। রাজধানীর মিরপুরের পানি এখন শুধু প্রয়োজন নয়, একটি সংগ্রামের নাম। ওয়াসার 3টি পাম্প থাকলেও 20 দিন ধরে পানি পাচ্ছে না এলাকার শতাধিক বাসাবাড়ি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে পানি কিনে মেটাতে হচ্ছে দৈনন্দিন চাহিদা। ওয়াসা বলছে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র হয়েছে সংকট। চাহিদা মেটাতে এলাকায় আরও 8টি পাম্প বসানো দরকার। বিস্তারিত রাইদুল ইসলাম শুভর রিপোর্টে। ওয়াসার পানির ট্রাক আসবে এই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। বোতল, বালতি, ট্রাম যার যা আছে তা নিয়েই যেন যুদ্ধে নামার চেষ্টা। প্রায় 1 মাস ধরে পানির জন্য হাহাকার পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। কিন্তু এই যুদ্ধ একদিনের নয়, 15 থেকে 20 দিন ধরে তীব্র পানির সংকটে মিরপুরের অনেক এলাকা। 3টি পাম্প থাকা সত্ত্বেও শতাধিক পরিবারের নেই 1 ফোঁটা পানিও। স্কুল, কলেজ, অফিসগামীদের পাশাপাশি গোসল খাওয়া নিয়ে চরম দুর্ভোগে তারা। এতদিন যদি পানির সমস্যা থাকে এটা মানুষ কিভাবে সমাধান করে আর কিভাবে চলে পানি পাবে? আমাদের যে জনপ্রতিনিধি আছে সে শুধু ইনসাফের কথাই বলতেছে, কিন্তু আমরা এখানে ইনসাফ পাচ্ছি না। সংকট যখন চরমে তখন রান্নার পানি না পাওয়ায় বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। ওয়াসা থেকে 3200 লিটার পানি যেখানে 400 টাকায় পাওয়ার কথা, সেখানে সেটি কিনতে হচ্ছে 600 থেকে 800 টাকায়। আমরা যা ইনকাম করি তা দিয়ে এখন খাবার কিনা খাইতে হইতাছে। কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? এখন আমার হচ্ছে কি যে আপনার ওই যে রেডি প্লেটটা, প্লাস্টিকের প্লেটটা কিনে খাইতে হইতেছে। ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা ওটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। এ বিষয়ে ওয়াসা জোন 4-এ যায় সময় সংবাদ। পানির স্তর নিচে নেমে গেছে। সংকটের জন্য ঢাকা ওয়াসার সেই পুরনো অজুহাত। কর্মকর্তা জানালেন চাহিদা মেটাতে বসানো দরকার আরও 8টি পাম্প। গরমের সিজনে নিচের লেটার নিচে নেমে যায়, প্রোডাকশন আরো কম হয়। মধ্য মণিপুর, পূর্ব মণিপুর এলাকায় কমপক্ষে 8টি জায়গায় নতুন ভাবে স্থাপন করা প্রয়োজন। বারবার অনুরোধ করছি যে আপনারা একটা জায়গা দেন যেখানে আমরা ডিপি ওয়েল বসাবো। এরা জায়গা দিতে রাজি হয় না। বাড়তি টাকায় ওয়াসার পানি কিনে জীবনযাপন এখন মধ্য ও নিম্নবিত্তে মানুষের কাছে বিলাসিতা। মিরপুরের এই পানির সংকট বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশে নাশকতার পরিকল্পনা করছে। সম্ভাব্য নাশকতা ঘিরে দেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও এএসপি সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নতুন করে নাশকতার আশঙ্কা নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের বিরুদ্ধে এমন পরিকল্পনার তথ্য পাওয়ার পর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারদের নিরাপত্তা জোরদারের সতর্ক অবস্থানের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, এমনকি বিনোদন কেন্দ্র সবই হতে পারে সম্ভাব্য টার্গেট। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারকে টার্গেট করেও হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। বোমা বিস্ফোরণের পাশাপাশি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। শনিবার এ বিষয়ে কথা বলেন জঙ্গি দমন নিয়ে কাজ করা ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার। জানান, সম্ভাব্য হুমকি মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, কোন বাহিনীর চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত সদস্যদের উগ্রপন্থীদের সাথে যোগাযোগ নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। অবসরে যাওয়ার পরও তারা কি করছেন, কোথায় আছেন, এরও একটা স্ক্রিনিং করা প্রয়োজন। এখন থেকেই সেটা শুরু করলে কোনো উগ্র শক্তিও এই সাবেক সদস্যদেরকে সম্পৃক্ত করতে পারবেন না। তাকে যে পর্যবেক্ষণে রাখা হচ্ছে, স্ক্রিনিংয়ে রাখা হচ্ছে, তার সাথে তার চাকরি কেন্দ্রিক সুযোগ সুবিধার যে সম্পর্ক, এই প্রসঙ্গ বা বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে তিনিও সতর্ক থাকবেন। এমন পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাগরিকদের মধ্য থেকে যে চর্চা জাগ্রত করা প্রয়োজন, উগ্রবাদ কিংবা কোনো অপশক্তির উপস্থিতি অথবা তাদের আনাগোনা যদি কারোর কাছে সন্দেহজনক মনে হয়, সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। দু 2026-27 অর্থ বছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। তবে রাজস্ব বাড়াতে অনানুষ্ঠানিক খাতকে করের জালে আনতে চায় এনবিআর। প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। ফুটপাতের দোকানদার, হকার কিংবা ছোট মুদি দোকান, বাসাবাড়িতে তৈরি হস্তশিল্প থেকে অনলাইন শপসহ অনানুষ্ঠানিক খাত থেকেই মোট দেশজ উৎপাদনে যোগ হয় 40 থেকে 50%। কিন্তু এসব খাতের বেশিরভাগই নগদ লেনদেন হওয়ায় রাজস্ব পাচ্ছে না সরকার। অটোমেটেড সিস্টেম থেকে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, অনানুষ্ঠানিক খাতকে করের জালে ফেলতে নতুন করদাতাদের ন্যূনতম কর 1000 টাকা করার পরিকল্পনা করছে সংস্থাটি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, 2026-27 অর্থ বছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। টিন নিয়ে যারা রিটার্ন দিচ্ছে না, তাদের উপর নজরদারি বাড়ানো হবে। যারা কোনো না কোনো কারণে টিআইএন নিয়েছেন কিন্তু রিটার্ন দিচ্ছেন না, তারা এখন নজরদারিতে আসবে, এবং তারা যত বেশি আমাদের নজরদারিতে আসবে, আমাদের কালেকশনটা বাড়বে। এবং আপনি যেটা বললেন যে আমরা হাই নেট ইনকাম যাদের আছে তাদেরকে যে ট্যাক্স বাড়িয়ে যে আমাদের গ্রোথ বাড়াতে চাই, সেই প্রবণতাটা কমে যাবে। নতুন বাজেটে ভ্যাট দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 কোটিতে উন্নীত করার কথা ভাবছে সংস্থাটি। চলতি বছর 44 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছে বলেও জানান এনবিআর প্রধান। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রুমমেটের হাতে নির্মমভাবে খুন হয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি জামিল আহমেদ লিমন। জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবগরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনও খোঁজ না মিললেও তার ভাইয়ের দাবি নাহিদা বৃষ্টিও মারা গেছেন। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর একজন 27 বছরের জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছরের হিশাম আবু গেরওয়েকে গ্রেফতার করে হিলসবরো কাউন্টি পুলিশ। তিনি জামিলের রুমমেট, তবে ইউএসএফ এর শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। The human remains that we were discovered this morning was one body, and that has been positively identified to Zamil. We are still actively searching for Nahida. The suspect initially, when we made initial contact, was talking. Yesterday we re-interviewed the suspect. He did talk, and then he ended the interview. Right now, currently, he is at our Criminal Investigations Division speaking with detectives. FBI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো খোঁজ মেলেনি। তবে ফেসবুক পোস্টে তার ভাই দাবি করেছেন নাহিদা বৃষ্টিও মারা গেছেন। শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। নিহত জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী, আর নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। তাদের দুজনকে সবশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়। দেশকে অস্থিতিশীল করে জামাত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায় তারা করছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি। এবং গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি। সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের বিপরীত অবস্থান নেওয়ার অভিযোগ জামায়াতের। ঐক্যবদ্ধ থেকে বাস্তবায়নের হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়ের পর। বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ ইনাম। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।